মধ্যরাতের চাঁদ। পর্ব ৮। লেখনীতে মুস্তারিম মুশাররাত। ট্রাফিক সিগন্যালের লাল আলোটা এখনও জ্বলছে। বাইকটা সামান্য কাঁপছে, নীরব একদৃষ্টে সামনে তাকিয়ে। পাশে বসা মেয়েটার মুখ অন্যদিকে। মাথাটা এমনভাবে ওপাশে করে রেখেছে, শুধু পিঠ জুড়ে থাকা ঘনকালো চুলগুলো দেখা যাচ্ছে। প্রীতি গাড়ির জানালা দিয়ে এক ঝলক স্পষ্ট নীরবকে দেখতে পেল। কোথাও একটা অদ্ভুত ধাক্কা খেল। ইচ্ছে জানালার কাছে হাত ঠুকতে ঠুকতে ডেকে যাচ্ছে, পাপা পাপা। ওদিকে নীরবের দৃষ্টি সামনে। গাড়ির উইন্ডোজ বন্ধ থাকায় ইচ্ছের ডাক বাইরে আসছে না। প্রীতি চোখ সরাতে পারছে না। কৌতূহলী হয়ে নিমেষ চেয়ে নীরবের পাশে বসা মেয়েটার মুখটা দেখতে ইচ্ছে করছে। মেয়েটা কে? মাথায় ঘুরপাক খাচ্ছে একের পর এক প্রশ্ন। ভাবল নীরবের পাশে। ও কি তবে উমুম? তবে কি মেয়েটা নীরবের গার্লফ্রেন্ড? এরই মধ্যে সিগন্যাল সবুজ হল। বাইকের হালকা গর্জনে নীরব গতি বাড়াল। আশেপাশে না তাকিয়ে বাইক সোজা এগিয়ে গেল। মেয়েটা তখনও মুখ ফেরাল না। ইচ্ছেদের কারও চলতে থাকল। এদিকে ইচ্ছের মন ছটফট করছে। ফর্সা আদুরে মুখটা শুকিয়ে গেল। প্রীতির হাত ধরে নাড়া দিয়ে বলে উঠল, মাম্মা মাম্মা। ডাকো পাপাকে। পাপা গেল তো উ। বাইকটা সিগন্যাল পেরিয়ে ভিড়ের আড়ালে মিলিয়ে যায়। জানালার কাছে ছোট্ট হাত রেখে ইচ্ছে পিছু ফিরে তাকায়, আবার মায়ের দিকে। আবদারের সুরে কয়েকবার বলে পাপাকে ডাকতে। প্রীতি বিরক্ত হয়ে ধমকিয়ে উঠল, ইচ্ছে একদম বিরক্ত করবে না। চুপচাপ থাকো ঘু। মায়ের ধমকে ইচ্ছের ভেতরটা কেঁপে ওঠে। পাপা তার ডাক শুনল না, ফিরে তাকাল না, এই অভিমানে ইচ্ছের বুক ভেঙে যাচ্ছে। মায়ের ধমকে কান্না আর আটকাতে পারল না। কান্নারা বাঁধনহারা হয়ে উপচে পড়ল। ইচ্ছে ছোট্ট দুই হাতে চোখ ডলতে ডলতে ঠোঁট উল্টে শব্দ করে কান্না জুড়ে দিল। প্রীতির তীব্র রাগ হল। ইচ্ছের এই কান্না এখন সহজে থামবে না। শপিং করতে যাচ্ছিল, সেটাও এখন মাটি হবে। মনে হচ্ছে ইচ্ছেকে আনাটাই ভুল হয়েছে। বাসায় রেখে আসলেই বেটার হতো। প্রীতি মেয়ের মিনিট ৫-১ কান্নাতেই অতিষ্ঠ হয়ে ওঠে। হাতের ফোনটা আনলক করে ডায়ালে গিয়ে নীরবের নম্বরে কল করে। নীরব বাইকের গতি কমিয়ে ফোন হাতে নিল। প্রীতির কল দেখে ভ্রু কুচকাল। এয়ারপড বের করে কানে গুজে হ্যালো বলতেই ওপাশ থেকে প্রীতি কিছুটা ঝাঝালো স্বরে বলে উঠল, ইচ্ছে খুব জ্বালাচ্ছে। তুমি কি মানবতা দেখাতে আসতে পারবে? উফ। এখন মনে হচ্ছে ইচ্ছে যেমন ছিল তেমনি না হয় থাকত। আর ৫টা বাচ্চার থেকে আলাদা, অস্বাভাবিকভাবেই বেড়ে উঠত। শুধু শুধু সাইকিয়াট্রিস্টের কথাম তো তোমার হেল্পও নিয়ে ওকে স্বাভাবিক করার প্রসেসটা রং ছিল। এখন আমাকে রীতিমতো সাফার করতে হচ্ছে গি। প্রীতির কণ্ঠে তেড়া সুর। জবাব দেওয়ার ইচ্ছে হলেও নীরব নিজেকে সামলে নিল। শান্ত গলায় শুধু বলল, আই উইল ট্রাই গ। ওকে ই। প্রত্যাশা শুধু নীরবের বাক্যটা শুনল। সরল মনে অফিসিয়াল কলটল হবে ভেবে মাথা ঘামাল না। বিশালাকার একতলা বাড়ি। অফ হোয়াইট রঙের দেয়াল, রোদের আলোয় যেন মোলায়েম ঝিলমিল। বাড়ির এক পাশে সবুজে ঘেরা বাগান, অন্য পাশে সুইমিং পুল। সামনের অংশে জোড়া রঙিন ফুল গাছের বাহার। প্রবেশপথের ঠিক সামনে বাইক থামায় নীরব। সুনসান পরিবেশ। হেলমেট খুলে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় প্রত্যাশার দিকে। ঠান্ডা, গভীর চোখে চেয়ে বলল, গেট ডাউন উ। প্রত্যাশা বিনিময় হালকা মাথা নাড়িয়ে নেমে দাঁড়াল। নীরব ত্রস্ত পায়ে হাঁটা ধরল। প্রত্যাশা এদিক ওদিক একপল চেয়ে পিছু পিছু এগোল। এতক্ষণ বাইকে বসে যেটুকু আনিজি হচ্ছিল তা যেন নিমিষেই হাওয়ায় উড়ে যেতে লাগল। শুধুই আত্মীয় পরিচয় নয়, এবার এ বাড়ির ছোট বউ হিসেবে এসেছে। এতে প্রত্যাশার মধ্যে প্রথমে একটু নতুন অনুভূতি জাগলেও, কেমন একটা লাগলেও, ধীরে ধীরে তা মিলিয়ে গিয়েছে। বর্তমানে এ নিয়ে ওর মাঝে না আছে বিশেষ কোনো হেলদোল, আর না তো কোনো মাথা ব্যথা। নেহাজেত আম্মু পই করে হাজারটা বারণ, নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে, তাই একটু চুপচাপ থাকার চেষ্টা করে চলেছে। নীরব বেল চাপতেই কয়েক মুহূর্তের মধ্যেই পড়ি বুয়া এসে দরজা খুলে দেয়া। নীরবের পিছনে প্রত্যাশাকে দেখে জবলজবল করে উঠল ওর চোখ দুটো। উত্তেজনায় গলা চড়িয়ে চেঁচিয়ে উঠল, খালাম্মা, খালুজান, ছোট খালাম্মা। কই গেল সবাই? ছোট ভাইজান তো ভাবিরে নিয়ে আইছে। তাড়াতাড়ি আইসেন সবাই। পরীর চেঁচানোতে নীরব এক পলক শান্ত দৃষ্টিতে তাকালো পরীর দিকে। সেই দৃষ্টিতেই পরী যেন মাটিতে গেঁথে গেল। ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে রইল।
ছোট ভাইজানকে সে বাঘের মতো ভয় পায়। আজ নতুন বউ আসছে, তাই উত্তেজনায় একটু বাড়াবাড়িই করে ফেলেছে। বুঝে গেলে তো জোরে চেঁচানোটা ঠিক হয়নি। ভাইজান এখন রামধমক না দিলেই হয়। কিন্তু অবাক করে দিয়ে নীরব কিছু বলল না। ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখছিল শর্মিলা। চেঁচামেচি শুনে তাড়াহুড়ো করে এগিয়ে এলেন। শর্মিলাকে দেখে প্রত্যাশার মুখে ঝলমলিয়ে উঠল হাসি। শর্মিলাও একগাল হেসে আদুরে গলায় বললেন, আরে প্রত্যাশা, কেমন আছো? প্রত্যাশা মিষ্টি হেসে বলল, প্রিয় ছোট আন্টি, আমি খুব খুব ভালো আছি। আগে বলো তুমি কেমন আছো? শর্মিলা খুব মিশুকে স্বভাবের আর নরম দিলের মানুষ। প্রত্যাশার সাথে দুজনের ভালো বনে। শর্মিলা এগিয়ে এসে স্নেহভরে এক হাতে প্রত্যাশার কাঁধ জড়িয়ে ধরে বললেন, এই তো মা, আলহামদুলিল্লাহ আছি। আগে তুমি দেখে বলো তো তোমার পুরনো ছোট আন্টি আগের মতোই আছি কিনা, নাকি বদলে গেছি? প্রত্যাশা মুচকি হেসে চোখ টিপে বলল, আরে আন্টি, একদম আগের মতোই আছো। শুধু দেখছি গলায় একটু বেশি মায়া আর আদর লেগেছে, এই এতটুকুই। শর্মিলা গালভর্তি হেসে বললেন, এই দুষ্ট মেয়ে, তোমার কথার জবাব দেওয়া যায়? চলো চলো ভেতরে চলো গু। প্রত্যাশা হাস্যোজ্জ্বল মুখে পা বাড়ায়। নীরব শর্মিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, ছোট মা, মা কোথায়? আপাত রুমেই আছে। কেন, কিছু দরকার নীরব? আমাকে বল। আমি কথার মাঝেই নীরব বলল, না ছোট মা, তেমন কিছু নয়। মাকে দেখতে পাচ্ছি না, তাই আমার একটু দরকার আছে। আর্জেন্ট যেতে হবে। আমি যাচ্ছি। মা জিজ্ঞেস করলে জানিয়ে দিও। আচ্ছা আচ্ছা গি। এই তো এলি, ভালো করে ভেতরে পা রাখলি না, আবার কোথায় চললি? থমথমে মুখ আর গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতে এগিয়ে এলেন নিহারিকা। তার উপস্থিতি টের পেতেই প্রত্যাশার মুখের হাসি মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। নীরব উত্তরে বলল, মা, একটু দরকার আছে। সন্ধ্যার আগেই ফিরব গু। নিহারিকার মুখের রেখায় মুহূর্তেই বিরক্তির ছাপ প্রকট হয়ে উঠল। কঠিন দৃষ্টিতে প্রত্যাশার দিকে তাকালেন। সমস্ত ক্ষোভ যেন এসে বর্তাল মেয়েটির উপর। এই মেয়েটার জন্যই তো ছেলেকে কাজ ফেলে তড়িঘড়ি ফিরতে হয়েছে। আবার এই গরমে ছুটোছুটি করতে হবে। তখন যদি নীলার সাথে চলে আসত, তাহলে তো আর এই বাড়তি ঝামেলা হয় না। সাধে কি আর মেয়েটাকে পছন্দ হয় না? উফ, এইসব আচরণের জন্য মেয়েটাকে মনে ধরে না। নীলা এসে বলল, কলেজের নাম করে কোথায় বন্ধুদের সঙ্গে স্কুটি রেসে মেতে উঠেছে, আল্লাহ জানে। ফেরেনি, ফোনও ধরছিল না। নিভানের সেকেন্ড আওয়ারে অফিসে ফেরার জন্য প্রত্যাশাকে ফেলেই শেষমেশ চলে আসতে হল। নীলার কাছ থেকে এসব শোনার পর থেকেই নিহারিকার মেজাজ চটে আছে। নিহারিকা ভাবেনেতই হোক, এখন ও এ বাড়ির বউ। ওর সাথে এ বাড়ির সম্মান জড়িয়ে আছে। এখনও যদি একটা দামড়ি মেয়ে হয়ে ওভাবে স্কুটি নিয়ে সারা শহর চষে বেড়ায়, তার উপর একদল ছেলে বন্ধুসহ, এরকম হলে সোসাইটির লোকজন নানান কথা বলবে। মেয়েটার বাবা মা হয়তো এসব কিছু প্রশ্রয় দেন, কিন্তু তিনি এসব চুপচাপ মেনে নেবেন না। মেয়েটাকে আদব কায়দা শেখাবেন, উড়নচণ্ডী জীবনযাপন আর অগোছালো আচরণের ইতি টানাবেন। হঠাৎ কিছু মনে পড়ার সাথে সাথে শর্মিলা তৎক্ষণাৎ বলে উঠলেন, দাঁড়া দাঁড়া নীরব, যেভাবেই হুট করেই হোক না কেন, বিয়ে তো হয়ে গেছে তোদের। আর বিয়ের পর এই প্রথম প্রত্যাশা এ বাড়িতে এসেছে। এক কাজ কর, একটু দাঁড়া। দুজনকে একসাথে মিষ্টি খাওয়াতে হবে। এটা কিন্তু রেওয়াজ গো। নীরব বিরক্ত সূচক চু আউডিয়ে বলল, ছোট মা, থাক না। যা রিচুয়াল আছে করো, সমস্যা নেই। তবে আমাকে বাদ দাও। শর্মিলা হৈ হৈ করে উঠলেন, এই না না, তাই বললে চলে নাকি? যা হবে একসাথেই। একটু দাঁড়া বাবা, যতই হোক নতুন বউ, মিষ্টি মুখ না করালে চলে। নীরব খানিক অনিচ্ছা নিয়েই নরম হল। ড্রয়িং রুমের হইচই এ বিরক্ত হয়ে নীলা রুম থেকে বেরিয়ে মাত্র আসল। এসব দৃশ্য দেখে মুখ বাকাল। শর্মিলা নীলাকে দেখেই বললেন, নীলাশা মা, মিষ্টি নিয়ে আসো তো। একটু তাড়াতাড়ি করো মা। নীলা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে সাপের মতো ফোঁস করতে থাকে। গজগজ করতে করতে ভাবল, আরে মাত্র এসেছে, আর এতেই ওকে নিয়ে এদের আদিক্ষেতা দেখে গাছ বলছে। কোথাকার রাজকন্যা এসেছেন, এখন তার জন্য কি না আমাকে মিষ্টি নিয়ে যেতে হবে। উফ, এখন হাডে হাডে টের পাচ্ছি।
সেদিন বিয়েতে প্রত্যাশাকে ফোর্স করা আমার বড় বোকামি ছিল। কোনো ভুলে যে শ্বশুরের কাছে ভালো সাজতে গিয়ে নাচতে নাচতে বিয়েটাতে রাজি হয়েছিলাম। আমার আব্বু আম্মুর ভালোবাসায় আদরে যেভাবে ভাগ বসিয়েছে, ঠিক সেভাবে আমার শ্বশুর বাড়ির লোকদেরকেও ও আমার থেকে কেড়ে নেবে। বুঝি না ওর ভাগ্য এত সুপ্রসন্ন হয় কিভাবে। কিছু না থেকেও সব পেয়ে বসে ও। নীলা গোমড়া মুখে মিষ্টির ট্রে নিয়ে যায়। শর্মিলা হাসি মুখে নিহারিকাকে বললেন, আপা তুমি শুরু করো। নিহারিকা এগিয়ে এসে প্রথমে ছেলের মুখে একটা মিষ্টি দিলেন। তারপর প্রত্যাশার মুখের সামনে মিষ্টি তুলে বললেন, নাও। প্রত্যাশা ছোট করে হা করে মিষ্টিটা মুখে নেয়। নিহারিকা তীক্ষ্ণ চোখে প্রত্যাশার দিকে চেয়ে রসকসহীন স্বরে বললেন, সংসারে থাকতে হলে কথাবার্তায় ভদ্রতা লাগে, আদব কায়দা লাগে। মিষ্টি করে কথা বলা, মানুষের সাথে সম্মান রেখে চলাইগুলো বড় গুণ। আশা করি সবসময় মিষ্টির মতো মিষ্টিভাষী হবে। মুখে সবসময় কথার খই ফুটবে না। মুখে মধু না থাকলে মানুষ সম্মান দিতে জানে না। তাই তড়িঘড়ি করে গালের মিষ্টিটুকু গিলে নিহারিকার কথা কেড়ে নিয়ে প্রত্যাশা মুচকি হেসে বলল, শুধু মধু থাকলে তো আবার পিঁপড়া বসে। তখন আবার পিঁপড়া তাড়ানোর হ্যাপা। তাই আমি কি করি জানেন? মধুর সাথে একটু আধটু বিষও রাখি। তবেই না পিঁপড়া দূরে থাকে, সবই ঠিকঠাক থাকে গু। নীরব মিষ্টি খেয়ে তৎক্ষণাৎ টিটেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে ধকধক করে পানি খাচ্ছিল। প্রত্যাশার প্রথম দিকের কথা শুনে বেচারা বেশম খেতে বসছিল। অল্পের চেয়ে নিজেকে সামলে নিয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। শর্মিলা ঠোঁট টিপে হাসলেন। প্রত্যাশার এমন ঠাসঠাস কথা বলা শাশুড়ির যে পছন্দ হবে না তা নীলা বেশ বুঝে নেয়। মনে মনে খুশিও হয়। নিহারিকা চোখ রানিয়ে বললেন, এই কথাগুলা শিখেছ কোথায়? কেবলই না বললাম কথাবার্তায় ভদ্রতা বজায় রাখতে হয় গে। প্রত্যাশা হেসে প্রত্যুত্তরে বলল, এক মায়ের সংসার থেকে শিখেছি। সমস্যা নেই, এখন আস্তে আস্তে আরেক নতুন মায়ের সংসার থেকে সব শিখে নেব গু। নিহারিকার মুখের আদল কিছুটা পরিবর্তন হয়ে আসল। একটু নরম স্বরে শুধালেন, তোমার বাবা মা কেমন আছেন? কিছুক্ষণ পর বাড়ির সবার সাথেই প্রত্যাশার দেখা সাক্ষাৎ প্রায় শেষ। আবির কোচিং থেকে ফিরে প্রত্যাশাকে দেখে এক দফা মজা লুটে টিপ্পনি কাটতে ভোলেনি। বেআইন এখন নতুন ভাবি একটু আধটু রসিকতা না করলে চলে। এ বাড়ির জুনিয়র সদস্য ছটফটে চঞ্চল দুষ্টু আনিশা, তবে দেখতে ভারী মিষ্টি। এর সাথে তো প্রত্যাশার গলায় গলা ভাব। ড্রয়িং রুমে প্রত্যাশার কোলের উপর বসে আছে। প্রত্যাশা মজার মজার গল্প বলে শোনাচ্ছে তো আবার ডাসকস সিংহ বুলবুলি খেলছে। মাহবুব সাহেব সিঙ্গেল সোফায় বসে প্রতিবেশী এক মহিলার সাথে কথা বলছেন। নিহারিকা এসে মহিলাটিকে নাস্তা দিলেন। প্রত্যাশারা একটু দূরে টিভির ওদিকে থাকা সোফায় বসে। ওখানে নীলাও আছে, বসে ফোন স্ক্রোল করছে। নিহারিকা আর চোখে ওদিকে চাইলেখানে একজন প্রতিবেশী আসছে, পরিচয় করিয়ে দেওয়া হল। নতুন বউ, একটু চুপচাপ থাকবে। তা না, আনিশার সাথে খিলখিলিয়ে হাসছে। এসব ভেবে তপ্ত নিঃশ্বাস ফেললেন নিহারিকা। প্রতিবেশী শেলি বেগম কিছু কথাবার্তা শেষে বললেন, মাশা আল্লাহ মাহবুব ভাই, আপনার দুই ছেলের বুই মিষ্টি দেখতে হয়েছে। ভালোই করেছেন এক বাড়ি থেকে দুই মেয়ে এনে। আগে থেকেই চেনা জানা পরিচয় ছিল। নিশ্চয় বর বুয়ের আচার ব্যবহার, তারপর পরিবারের ব্যবহারে মুগ্ধ হয়েই ছোট মেয়েকেও বোমা করে আনলেন গু। নিহারিকার মুখে হাসি নেই। মাহবুব সাহেব কিছু বলার আগেই শেলি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলেটার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছিল। ছবি দেখে পছন্দ হয়েছিল। পাকা কথা বলবো এমন অবস্থা। মেয়েটি প্রাইমারি স্কুলের শিক্ষক, দেখতে শুনতেও মন্দ না। কিন্তু খোঁজখবর নিয়ে জানলাম মেয়েটা নাকি অনাথ আশ্রমে বড় হয়েছে। কারো সাহায্যে পড়াশোনা করে চাকরি পেয়েছে। বুঝতেই পারছেন এমন পরিচয়হীন মেয়ে কি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য? তাই আর আগাতে পারিনি। গরিব হোক তবুও পরিচয় থাকলে এগোনো যেত। তাই ঘটককে একেবারে না করে দিয়েছি। ঠিক করেছি না ভাই? নিহারিকা বেগম সহসাই বলে উঠলেন, ভাবি ঠিকই করেছেন। বংশপরিচয় ছাড়া একটা মেয়ে, কে জানে তার রক্তে কি বইছে। বাবা মার ঠিক ঠিকানা নেই, কেমন স্বভাবের ছিল, কি চরিত্রের ছিল কেউ জানে না। কে জানে কোনো পাপ কাজের ফল নয় তো? আমি তো কখনোই চাইব না কারোর ঘরের বউ এরকম এক অনিশ্চিত অতীত নিয়ে আসুক। না করে ভালোই করেছেন গু। মাহবুব সাহেব হালকা গলা পরিষ্কার করে গম্ভীর স্বরে বললেন, দুইজনের কথাই শুনলাম।
তবে একটা কথা বলি, মানুষ জন্মসূত্রে পরিচয় নিয়ে জন্মায়, কিন্তু চরিত্র গড়ে ওঠে নিজের কর্ম আর মনুষ্যত্ব দিয়ে। যে মেয়ে এত প্রতিকূলতার মধ্যেও মানুষের মতো মানুষ হয়েছে, নিজে লেখাপড়া করে শিক্ষক হয়েছে, সে তো সমাজের কাছে উদাহরণ হওয়ার মতো। শেলি বেগম ইতস্তত গলায় বলল। কিন্তু সমাজ কি বলবে মাহবুব ভাই? সবাই যখন জানবে পরিচয়হীন। বংশপরিচয় শুনলে সবাই ভ্রু কুচকাবে। ভাবি, সমাজ তো অনেক কিছুই বলে। সমাজকে খুশি রাখতে গিয়ে কত কত ভালো মানুষ অবহেলিত হয়েছে। আর এই অনাথ হওয়াটা কি তার দোষ? কোনো কারণে বাবা-মার থেকে বঞ্চিত হয়েছে, আশ্রয় দেয়নি আত্মীয়-স্বজন। তাতে তো তার মানবিক মূল্য কমে যায় না। বরং বেঁচে থাকার জন্য যে লড়াই সে করেছে সেটাই তার পরিচয়। মানুষ ভালো হলে তার রক্তের পরিচয় দরকার নেই। নিহারিকা নাকমুখ কুঁচকালেন। স্বামীর কথা পুরোপুরি মানতে পারলেন না। বললেন, তুমি যাই বলো না কেন, আমার কাছে তো একটা পরিচয়বিহীন মেয়ে মানে ভবিষ্যতে হাজারটা প্রশ্ন, অসম্মানের ব্যাপার। কে জানে সে আসলে কার না কার রক্ত? দূষিতর তো হতে পারে। একই রক্ত বহন করে সেও যে ভবিষ্যতে অমন ধাঁচের হবে না, এর গ্যারান্টিই বা কি? মাহবুব সাহেব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, নিহা, কারো অতীত তার নিয়তি হতে পারে না। চরিত্র হচ্ছে মানুষের আসল পরিচয়। আর পাপ রক্তে বহন হয়ে ধারণা অজ্ঞতা ছাড়া কিছু নয়। দোষ করলে দোষী, ভালো করলে প্রশংসা। এই হওয়া উচিত। জন্ম বংশপঞ্জি দিয়ে নয়। মাহবুব সাহেব এক মুহূর্ত থেমে ফের বললেন, মানুষ হওয়াটাই আসল। পরিচয় বড় নয়, মনুষ্যত্ব বড়। ছেলের জীবনসঙ্গী হওয়ার যোগ্য সেই, যার মন সৎ আর চরিত্র নিষ্কলুষ। সৌন্দর্য, অর্থ, সম্পদ এগুলোও বড় নয়। নির্ভেজাল একটা মনই বড় সম্পদ। আর সংসারের সুখ, শান্তির জন্য এমন একটা নির্ভেজাল মনের মেয়েই দরকার। শেলি বেগম কিছুটা বিব্রত মুখে সায় দিয়ে বললেন, ঠিকই বলছেন ভাই। আসলে আমরা এভাবে ভেবে দেখি না তো। নিহারিকার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্বামীর কথায় তিনি সহমত নয়। ওনার ভেতর কিছুটা দ্বিমত রয়ে গেল। তবে প্রতিবেশীর সামনে আর তর্কে জড়ালেন না। ওদিকে সব কথা শুনল, আর আজ চোখে সবটা লক্ষ্য করল নীলা। ভাবল, আব্বুকে তো ছোট থেকেই খুব লয়াল জানতাম। ভেবেছিলাম আর যাই হোক প্রত্যাশার ব্যাপারটা বিয়ের সময় অন্তত শ্বশুরবাড়ির গুটি কয়েকজনকে হলেও জানিয়ে বিয়ে দিবে। বিশেষ করে শ্বশুর শাশুড়ি আর জামাইকে তো মাস্ট জানাবে। কিন্তু মায়ের, নিহারিকা, কথা শুনে তো মনে হচ্ছে কিছুই জানেন না। আরে বাস, মা জানলে পরে তো বিয়েই হয় না দেখছি। নীরবও কি তবে কিছুই জানে না? আচ্ছা, যখন প্রত্যাশার ব্যাপারে নীরব সবটা জানবে, তখন ওর রিঅ্যাকশন কেমন হবে? ও কি ওরকম পরিচয়বিহীন একটা মেয়েকে নিজের বউ হিসেবে মানতে পারবে? ইগোতে লাগবে না? শুনেছি সত্যি কখনো চাপা থাকে না। কখনো না কখনো তো থলের বেড়াল বেরিয়ে আসবেই। তখন কি হবে? এই ভেবে তো আমি খুব এক্সাইটেড। তবে যাই হোক, আব্বু আম্মু মোটেই এটা ঠিক করেনি। অ্যাট লিস্ট নীরব আর আমার শ্বশুর শাশুড়িকে চুপি চুপি জানানো উচিত ছিল। উফ, আম্মুটাও না আমাকে দিয়ে ওয়াদা করে রেখেছে। না হলে কবেই প্রত্যাশার আহ্লাদ ছুটাতাম। আমার আদরে আমার সব কিছুতে উড়ে এসে জুড়ে বসায়। কিছুক্ষণ পর আবির দুই হাতে একগোছা পাকা সবরি কলার ফানা ধরে এগিয়ে আসতে আসতে ডেকে উঠল, বড়মা, কোথায় তুমি? এই যে বাগানের কলাগাছের কলা পেকে একেবারে সোনালি হলুদ রং হয়ে গিয়েছে। পাখিরা তো একের পর এক লুটেপুটে খাচ্ছিল। বড় বাবা বললেন কেটে নিতে। তাই তোমার অনুমতি না নিয়েই একেবারে কেটে নিয়ে চলে এলাম। নিহারিকা সামনে এগিয়ে বললেন, ভালো করেছিস। তারপর আঙুল তুলে দেখিয়ে দিলেন, ওখানে রাখ, সবাই খাবে। আবির কলার ফানাটা টেবিলের উপর নামিয়ে দুহাত ঝাড়তে ঝাড়তে বলল, বেআইন প্লাস নতুন ভাবি আর পুরানো ভাবি, দুজনকেই বলছি, আমাদের বাগানের একদম গাছপাকা ফল। খেয়ে দেখুন, একেবারে মধুমিষ্টি। কষ্ট করে বাগানে ঢুকে কলার গাছে বসা পাখিদের সাথে ঝগড়া করে এনে দিলাম। তার বিনিময়ে একটা ছোট্ট যা খুঁজে দিলে মন্দ হয় না। নিহারিকা চোখ পাকালেন। আবির তৎক্ষণাৎ দুষ্টুমির হাসি হেসে চোখের ইশারায় ক্ষমা চেয়ে নিলাম ভঙ্গি করল। প্রত্যাশা মজা করে বলল, শুধু যা কেন, একবারে পায়েসও এনে দিতে পারি। তুমি চাইলে ফুড পান্ডা থেকে এখনই অর্ডার করে দিচ্ছি। নিহারিকা নীলাকে বললেন, নীলাশা খেয়ে দেখো, খুব মিষ্টি। আগে বলায় বেশ খুশিই হল নীলা। নিহারিকা প্রত্যাশার দিকে তাকিয়ে বললেন, তুমিও নাও।
প্রত্যাশা মৃদু মাথা নাড়ল। শর্মিলা আনিশার জন্য খাবার নিয়ে আসল। এসে প্রত্যাশাকে উদ্দেশ্য করে বলল, প্রত্যাশা নাও। প্রত্যাশার একটু ইতস্তত লাগছিল। তবে সবাই বলায় হাসি মুখে হাত বাড়িয়ে ছিঁড়তে থাকল। ছিঁড়তে ছিঁড়তে বলল, ওয়াও, জোড়া কলা। শুনেছি জোড়া কলা খেলে নাকি টুইন্স বেবি হয়। আমার তো টুইন্স বেবির খুব শখ। আমি তো এটাই খাবো। এই বলে প্রত্যাশা হাতে নিয়েছে। এর মধ্যে আচমকা নিহারিকা প্রত্যাশার হাত থেকে কেড়ে নিলেন। প্রত্যাশা তাজ্জব। ভ্রু কুচকে মনে মনে আউডাল। আরে বাস, মাদার ইনল তো দেখছি বাংলা সিনেমার দজ্জাল শাশুড়ি রিনা খানকেও ফেল মেরে দিল। নতুন বউয়ের হাত থেকে প্রথম দিনেই খাবার কেড়ে নিলগ। প্রত্যাশার ভাবনার ভাঙন ঘটালেন নিহারিকা। হালকা অপ্রস্তুত গলায় বললেন, জোড়া কলা খেতে হয় না, অন্যটা বেছে নাও। শর্মিলা ভাবলে না পাও না, মাঝে মাঝে একেবারে বাচ্চাদের মতো বিহেভ করে বসে। ওটা তো এমনি এমনি সবাই কথার কথা বলে থাকে। প্রত্যাশা ছোট, ওরকম শুনেছে তাই হয়তো বলেছে। নিহারিকা এবারে নিজে হাতে তুলে প্রত্যাশার দিকে বাড়িয়ে নরম গলায় বললেন, এটা নাও। একটা দুটো নয়, এই বাড়িতে 1000টা বাচ্চা আসুক, তবে আর যেন কখনো যমজ না হয়। শত সন্তানের জন্ম দিও, সমস্যা নেই মা, তবে আর যমজ বাচ্চা চাই না গি। প্রত্যাশা বিস্মিত চোখে চেয়ে অস্ফুটস্বরে বলে ফেল, শত সন্তান? অতগুলো জন্ম দিতে গেলে আমি সুস্থ থাকব তো? চলবে। বড় পর্ব দিয়েছি। বড়বড় মন্তব্য না করলে রাগ করে পিচ্ছি পিচ্ছি পর্ব দিব কিন্তু। গল্প পড়ে রিয়েক্ট কমেন্ট করবেন। হ্যাপি রিডিং।